বিস্ময়া এই পৃথিবী জুড়ে জীবজগৎ জড়বস্তুকুলের সংস্পর্শেই গোটা বিশ্ব পরিবার। আমাদের সকলের জন্যই এটি একটি পৃথিবী। বিশ্বজুড়ে এই প্রাণীকুল, বৃক্ষজগৎ, সাগর মহাসাগর, নদ নদী, খাল বিল, পাহাড় পর্বত, প্রাকৃতিক বৈচিত্র্যের যাবতীয় সবকিছুর মাঝেই বিশ্বের সকল কল্যাণ নিহিত রয়েছে। এখানে সমতার ভিত্তিতেই সকলে বেঁচে থাকতে হবে, আর এটাই তত্ত্বভিত্তিক যুক্তিযুক্ত চিরন্তন সত্য বলে দাবি করছে একদল মানব গোষ্ঠী। পক্ষান্তরে অন্য একটি দল সমতার বিপক্ষে দাঁড়িয়েছে, যাদের কর্মকাণ্ড বিশ্ব শান্তি বিনষ্ট করছে, বলছে সমতায় বিশ্বাসী জনগোষ্ঠীর একটি অংশ। এখানে কারো জীবনযাত্রার মান গতিশীল রাখতে গিয়ে অন্য কারো জীবনযাপনের মান গতিহীন হয়ে পড়ার নজিরই বেশি। বিশ্বব্যাপী এ চিত্রটি নতুন করে কিছু নয়। বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রসমূহের বৈষম্যপূর্ণ আচরণের দায়বদ্ধহীন বিলাসী জীবনযাত্রা আজ বিশ্ব জলবায়ুর নেতিবাচক অশান্ত প্রভাবকে ক্রমেই বৃদ্ধি করে চলছে। এতে প্রাকৃতিক বিপর্যয় বৃদ্ধির কারণে বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশসমূহের বিভিন্ন দুর্যোগপূর্ণ অঞ্চলসমূহে নানা মুহূর্তে প্রতিকূল ধ্বংসাত্মক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। বিরূপ জলবায়ুর প্রাকৃতিক প্রতিকূল বিভিন্ন প্রভাবে আক্রান্ত তেমনি একটি দেশ বাংলাদেশ, যার উপকূলীয় অঞ্চলে বিশ্ব জলবায়ুর বিপর্যস্ত নেতিবাচক প্রভাব দারুণভাবে বিস্তৃত হয়ে পড়ছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত বাংলাদেশ যেভাবে ফেস করছে, গত কয়েক বছর থেকে আমরা যে ডিজাস্টারগুলো দেখছি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং ফ্ল্যাশ ফ্লাড, গত কয়েক বছর থেকে যে ফ্ল্যাশ ফ্লাডগুলো দেখা যাচ্ছে আমাদের, আপনারা দেখেছেন যে আমাদের যে উপকূলীয় 19টি জেলা রয়েছে, সেখানে কিন্তু এই জলবায়ু পরিবর্তনের যে ইম্প্যাক্টটা তারা খুব বেশি ফিল করছে। এখানে আমাদের যে উপকূলীয় বনাঞ্চল, সেই বনাঞ্চল কিন্তু বিশাল রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই না, নেচারের পাশাপাশি আমাদের যে জনগোষ্ঠী, সেখানেও কিন্তু তাদের লাইফস্টাইল, তাদের প্রফেশন, তাদের হেলথ, প্রত্যেকটা সেক্টরে কিন্তু এর জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্টটা পড়েছে। মানব সম্প্রদায়ের আচরণগত পরিবেশ বিরোধী কর্মযজ্ঞে পৃথিবীর আসন্ন ধ্বংসের নিশ্চয়তা সময়ের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। এ বিষয়ে বিস্তারিত গবেষণার ভয়াবহ পরিণতি সম্পর্কে বিজ্ঞানীদের প্রতিবেদন নিয়ে পরিবেশবাদীগণ ও ক্ষতিগ্রস্ত দেশের প্রতিনিধিরা শিল্পোন্নত দেশসমূহের দ্বারে দ্বারে কড়া নেড়ে জেগে থাকা ঘুমন্ত দেশসমূহের নিদ্রাভঙ্গের চেষ্টা অব্যাহত রেখেছে। বিশ্ব জলবায়ু সম্মেলনগুলোতে বিপন্ন জলবায়ুর প্রভাবে পীড়িত দেশসমূহের প্রতিনিধিগণ তাদের ভয়াবহ পরিস্থিতির জলজ্জান্ত প্রমাণ শিল্পোন্নত রাষ্ট্রের প্রতিনিধিগণের সামনে স্পষ্ট করে তুললেও এ বিষয়ে দোষী সাব্যস্ত রাষ্ট্রগুলোর যাবতীয় সকল সিদ্ধান্তের অগ্রসরতা আক্রান্ত দেশসমূহের আশা আকাঙ্ক্ষার প্রত্যাশাতে সর্বদাই অপ্রত্যাশিত এক হতাশা ও মূল্যবোধহীন ধ্যান ধারণার স্পষ্টতাকেই উপস্থাপন করে আসছে। ক্লাইমেট চেঞ্জ কনভেনশন, কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট, সব জায়গায় বলা আছে যে কার কি রেসপন্সিবিলিটি, কার কি দায়িত্ব। সেখানে উন্নত দেশের দায়িত্ব অনেক বেশি। আমাদের গ্লোবাল ওয়ার্মিং সেটা যদি 2 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, তাহলে আমাদের বৈশ্বিক যে নিঃসরণ ছিল, কার্বন নিঃসরণ, তার চেয়ে প্রায় 43%, 43% কমাতে হবে। আমরা আশা করছি যে এই গত কপে যে কমিটমেন্ট করা হয়েছে সেটা রক্ষা করা হবে। এবং আমাদের এখানে দুটো জিনিস বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো ক্লাইমেট চেঞ্জ অভিযোজন, আমরা বলি ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, সেখানে আমাদের সহায়তা প্রয়োজন। আরেকটা হলো ক্লাইমেট চেঞ্জের কারণে যে আমাদের লস অ্যান্ড ড্যামেজটা হচ্ছে, সেজন্য কিন্তু আলাদা একটা ফান্ড হয়েছে, গ্লোবাল ফান্ড ফর লস অ্যান্ড ড্যামেজ, যেটা গত 2 বছর আগে 2023 সালে এই নতুন একটা গ্লোবাল ফান্ড তৈরি হয়েছে আমাদের লস অ্যান্ড ড্যামেজকে কম্পেনসেট করার জন্য। এই ক্ষেত্রে যেহেতু প্রতি বছর আমরা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেই ক্ষতিপূরণের জন্য আমাদের ওই ফান্ড থেকে, এই গ্লোবাল ফান্ড অন লস অ্যান্ড ড্যামেজ, সেখান থেকেও আমাদের সহায়তা করতে হবে। বিশ্ব জলবায়ুর বিপরীতমুখী ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সূচক পরিবর্তনের প্রভাবে আক্রান্ত
অত্যন্ত বিপজ্জনক সব প্রাকৃতিক দুর্যোগসমূহ মোকাবিলায় বাংলাদেশ বরাবরই শীর্ষে অবস্থান করছে। প্রাকৃতিক ব্যাপক নেতিবাচক দাপটের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে ৭ম অবস্থানে বাংলাদেশ। গত ২ দশকে ১৮৫টিরও অধিক প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে বাংলাদেশে। জলবায়ুর কঠিন বাস্তবতাকে বিবেচনায় এনে দ্রুত সময়ের মধ্যেই জলবায়ু সহিষ্ণু ব্যবস্থাপনার কথা ভাবতে হবে, কারণ এদেশের উপকূলীয় অঞ্চলের মানুষ ও প্রকৃতি আজ জলবায়ুর সবচেয়ে নাজুক পরিস্থিতিকে মোকাবিলা করছে। আগে আমাকে বাড়িঘর সবই ছিল, এখন নদীতে সব ভেঙে লেগেছে। জায়গা জমিন যাই চাষবাস করতাম, চাষি জমিন ছিল, নিজের পাকা বাড়ি ছিল, সবই গেছে গা। বেড়িবাঁধের পাশে এসা এখন মানুষের বাড়িতেই থাকতাছি, বহুত কষ্টেই থাকতাছি। ব্যাগ কিছু লেগে গেছে, বাড়ি নাই, ঘর নাই, কিছু না, ব্যাগ লেগে গেছে গাঙ্গে। ঝড় তুফানে, ঝড় আইয়া তুফানে আরো ব্যাগ লেগে গেছে গাঙ্গের ভিতর, ঘর বাড়ি ব্যাগ থুইয়া যাইছি। ঝড় তুফানে আমাকে ঘর দুয়ার বাইঙ্গা থুইরা অনেক তছনছ করছে, আমরা অনেক কষ্ট তালাবিতে আছি। শিল্পোন্নত বিশ্বের দেশগুলোর বাণিজ্যিক প্রসার বৃদ্ধি পাচ্ছে। খনিজ সম্পদের উত্তোলন ও তাদের চিরন্তন স্বার্থান্বেষী অর্থনৈতিক কর্মপরিকল্পনার নৃশংস নীতি নির্ধারণের ভিত্তিতে বিশ্ব জলবায়ুর বৈরী তৎপরতার শ্রীহীন প্রভাবযুক্ত ভয়ঙ্কর সব অভিঘাতের স্পষ্টতা স্বল্পোন্নত সব দেশগুলোকে ক্রমেই বিপদগ্রস্ত করে তুলছে। অন্যদিকে উন্নত বিশ্বের দেশসমূহে নাগরিক সম্প্রদায়ের প্রচলিত যত প্রগতি বিরোধী বিলাসপূর্ণ জীবনযাপনের অস্বাভাবিক চাহিদার যোগান নিশ্চিতকরণের চাপ বৃদ্ধি পরিবেশ বিপর্যয়ের মাত্রাকে প্রতিনিয়তই অস্বাভাবিক হারে বাড়িয়ে দিচ্ছে। এখানে আমাদের অনেক সম্পত্তি ছিল, সবগুলি নদীতে নিয়ে গেছে। তারপরও আমরা চেষ্টা করতেছি জীবন চালানোর জন্য, পরিবেশের সাথে মিলা চলার জন্য। খুব কষ্ট করেই বিদেশে গেছি, টাকা পয়সা মিলছিল করে। মাঝে আঘাত খাওয়ার পরে মেরুদণ্ডে হাড় লড়ে গেছে গা। ডাক্তারের কাছে গেলেই তারা অপারেশনের কথা বলে। এখন আসছি দেশে ছুটিতে, কষ্ট করে একটা ছোট্ট একটা ঘর উঠেছি। আর বিদেশে তো ভারী কাজ ছাড়া কোনো কাজ নেই। তারপর চেষ্টা করতেছি বাংলাদেশের কিছু দেওয়ার জন্য। আমরা এই দেশে বড় হয়েছি, মাটির সাথে আমরা মিশে আছি। এই নদী ভাঙাটার কারণে আমরা যারা নদীর পাশ ছিলাম, আমরা মানে আতঙ্কতে এখান থেকে ঘরবাড়ি সরাই ফেলাইছি। আমরা এখন মানে কি মানবতা জীবন বসবাস করছি, মানে কি অস্থায়ীভাবে বসবাস করতেছি। কোন জায়গায় বসবাস করব আমাদের কোনো স্থায়ী কোনো ঠিকানা নাই। পরিবেশ ধ্বংসে বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী এসব পরাশক্তিধর স্বার্থান্বেষী মনোবৃত্তি সম্পন্ন নীতি নির্ধারকগণের কর্মপরিকল্পনার মূল্যবোধহীন সিদ্ধান্তের নকশা ও নীতিভ্রম কর্মযজ্ঞের ফলাফল বিশ্ব পরিবেশের উপর যে অভিঘাত সৃষ্টি করছে, মূলত সেটাই বিশ্ব জলবায়ুর এই নেতিবাচক পরিবর্তনের জন্য দায়ী। পৃথিবী একমাত্র গ্রহ যে গ্রহ আসলে আমাদের জীববৈচিত্র্য এবং মানুষের জন্য বসবাসের পরিবেশ দেয়, কিন্তু মানবসৃষ্ট এবং প্রাকৃতিক বিভিন্ন কারণে আজকে এই জীববৈচিত্র্য এবং মানুষ হুমকির সম্মুখীন। যে কারণগুলো আছে তার মধ্যে আছে জলবায়ু পরিবর্তন, বনভূমি ধ্বংস, পরিবেশ দূষণ, অপরিকল্পিত উন্নয়ন। আমি যদি জলবায়ু পরিবর্তন থেকে আসি, জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানত দুটি কারণ দায়ী। একটি হলো মানবসৃষ্ট, একটি হলো প্রাকৃতিক, যেটির উপর আসলে আমাদের কোনো প্রভাব নেই। কিন্তু মানবসৃষ্ট কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় যে কারণটি, সেটি হচ্ছে ফসিল ফুয়েলের ব্যবহার। এর বাইরে যদি আমরা পলিউশনের কথা আসি বা দূষণের কথা আসি, দূষণ বিভিন্ন রকমের, যেমন পানি দূষণ, বায়ু দূষণ, মাটির দূষণ, এবং যে দূষণগুলোর কথা আমরা সাধারণত আলোচনা করি না, যেমন আলোক দূষণ বা ভিজুয়াল পলিউশন যেটা আছে সেটি। এই দূষণগুলো বিভিন্নভাবে আমাদের জীববৈচিত্র্য এবং মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। অপরিকল্পিত নগরায়ন এটি একটি কারণ। অতিমাত্রায় প্রাকৃতিক সম্পদের আহরণ। আমি যদি উদাহরণস্বরূপ বলি, পদ্মা নদী, সেখানে চায়না দুয়ারি নামে এক রকমের জাল ব্যবহার করা হয়, যে কারণে আপনার সব ধরনের ছোট থেকে বড় সব মাছ এটি থেকে আহরণ করা সম্ভব। এসবের কারণে আপনার পদ্মা নদীতে যারা
সে পারে বসবাস করেন তারা বলেন যে সেখানে আর মাছ পাওয়া যাচ্ছে না। এই কারণগুলো যেমন আমি বললাম, জলবায়ু পরিবর্তন, বনায়ন ধ্বংস করা, অপরিকল্পিত উন্নয়ন, অতিমাত্রায় প্রাকৃতিক সম্পদের আহরণের কারণে আমাদের এই পৃথিবী আজকে জীববৈচিত্র্য এবং মানুষ হুমকির সম্মুখীন। বিশ্ব আবহাওয়ার নেতিবাচক পরিবর্তনের প্রভাবে বিশ্বব্যাপী পরিবেশের উপর যে সীমাহীন দুর্যোগ দুর্ভোগ বেড়ে চলছে, প্রতিকূল জলবায়ুর সেই প্রাকৃতিক বৈপরীত্যের অনিয়ন্ত্রিত ধ্বংসাত্মক শক্তির নিষ্ঠুর আঘাতের নির্মম শিকার আজ বাংলাদেশের সকল উপকূলীয় অঞ্চলসমূহের পরিবেশ প্রকৃতি। আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে যেই সমস্যাগুলো হয় জলবায়ু পরিবর্তনজনিত কারণে, তাদের মধ্যে সবচেয়ে মুখ্য যেটা বা সবচেয়ে ইম্পর্টেন্ট বা বর্তমানে আমাদেরকে সবচেয়ে যেটা পীড়া দিচ্ছে, এরকম একটা সমস্যা হচ্ছে লবণাক্ততা বা স্যালাইনিটি। তো হঠাৎ করে এই সমস্যাটা কেন হচ্ছে, এটা আসলে আমাদের ঠিক দোষ বলা যাবে না। বেশিরভাগ দোষ হচ্ছে উন্নত বিশ্ব এবং বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের। এসবের কারণে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, কার্বন এমিশনের কারণে, যেটার কারণে আমাদের সমুদ্রের সি লেভেল যেটা আছে সেটা বেড়ে যাচ্ছে। এখন সি লেভেল বেড়ে যাওয়াতে কী হচ্ছে, সমুদ্রের পুরো পানিটাই তো লবণাক্ত, সেটা আমাদের ভালো মিঠা পানির সাথে যেটা সেটা মিশে যাচ্ছে। আবার যেটা হয়েছে কি, যেহেতু বাংলাদেশ একটা বদ্বীপ, সেহেতু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলটা সামান্য নিচু। তাতে কি হচ্ছে, আমাদের ভূগর্ভের যে পানির রিজার্ভসগুলো আছে সেগুলো যেহেতু ইজিলি নেমে যাচ্ছে বা কমে যাচ্ছে, সেটার সাথে আমাদের ওই শূন্যস্থানগুলো সমুদ্রের পানি এসে পূরণ করে দিচ্ছে। এতে কি হচ্ছে, এমনিতেই তো আমাদের ওইসব এলাকার মানুষদের অনেক পানি থাকলেও তাদের ব্যবহারযোগ্য পানির পরিমাণ কম। তাতে যে পানিগুলো আগে থেকে ছিল সেগুলো আরও কমে যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে তাদের খুবই ভেবে চিন্তে পানি ব্যবহার করতে হচ্ছে। এমনকি গোসলের ক্ষেত্রেও তাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে লবণাক্ত পানি ইউজ করতে হচ্ছে। এখন লবণাক্ত পানির কারণে আমাদের চর্মরোগ বা বিভিন্ন ধরনের অ্যাডভার্স স্বাস্থ্যের যে ইফেক্টগুলো থাকে সেগুলো তো হচ্ছেই, তার সাথে সাথে আবার সেগুলো পান করা গেলে দেখা যাচ্ছে আমাদের হার্টের বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়ছে, প্রেশার বেড়ে যাচ্ছে। আবার লবণাক্ত পানি যদি কেউ সহ্য করতে না পারেন, তখন তারা দেখা যাচ্ছে কি অপরিষ্কার পানি পান করছে, যেটা মিঠা কিন্তু অপরিষ্কার। তখন তাদের ডিসেন্ট্রি বা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ হচ্ছে খুবই সহজে। আমাদের যেসব ফসলগুলো লবণ পানিতে থাকতে পারে সেই ফসলগুলো থেকে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ ফসল কিন্তু এগুলো পাচ্ছে না, তারা মরে যাচ্ছে। আবার এইভাবে করে আমাদের বিভিন্ন জীবজন্তু যেগুলো ছোট ছোট প্রাণী, তারা তো বেঁচে থাকতে পারছে না, তারাও ওখান থেকে সরে আসছে। যে লোকাল বায়োডাইভার্সিটি আছে সেটা অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের অনিয়ন্ত্রিত চাহিদার চাপ বিশ্ব জলবায়ুতে যে নেতিবাচক প্রভাব বৃদ্ধি করছে, তাতে বিশ্বের গড় তাপমাত্রা তীব্র হতে তীব্রতর হয়ে উঠছে। এতে উন্নত জীবন ব্যবস্থার মূল্যবোধহীন বিলাসী অনিয়ন্ত্রিত চাপ দিন দিন বিশ্বকে উত্তপ্ত করে তুলছে, যার ফলে বাংলার নদীসমূহের উৎস হিমালয় পর্বতশৃঙ্গের লক্ষ কোটি বছর ধরে সঞ্চিত বরফের স্বাভাবিক গলনের হার বৃদ্ধি পেয়েছে। আর এই কারণেই হিমালয় উৎসের নদীসমূহের গতিপথ পরিবর্তন প্রক্রিয়া স্রোতবাহী পানিকে অস্বাভাবিক গতিশক্তি দ্বারা প্রভাবিত করে নদী প্রবাহের গতিবেগকে আগ্রাসী করে তুলছে। এতে নদী ভাঙন তীব্র হতে তীব্রতর আকার ধারণ করছে। এমতো অবস্থায় উপকূলীয় অঞ্চলসমূহের খেটে খাওয়া মানুষের জীবনে দুঃখ ও দুর্দশার কোনোই অন্ত নেই। আমার ঘর দুয়ার তো ক্ষতি হয়েছে, নদীতে নিয়ে গেছে ঘর দুয়ার। আঙ্গন থাকারও কষ্ট, খাওয়ারও কষ্ট, সব দিক দিয়ে আঙ্গ কষ্ট বানাই দিচ্ছে নদীতে। আমাদের বাড়িঘর যখন ভাঙছে তখন কালাম মনে করেন মিনিটের মধ্যে চোখের পলকে একটা বাড়িঘর পড়ে গেছে নদীতে। এরকম অবস্থা গেছে। এখানে প্রায় 400 পরিবারের বসবাস ছিল, তারা এখন বিভিন্ন স্থানে গেছে গা। আর জায়গা জমি তো ভেঙে গেছে, অনেকের বাড়িঘর নদীতে পড়ে গেছে, সেটা আর উঠানো সম্ভব হয় নাই। আমারও বাড়ি চলে গেছে, আমার 3টা ঘর ছিল, ওয়াল করা বাড়ি ছিল, সেটা আর কি নদীতে প্রায় অর্ধেক চলে গেছে। ভয়াবহ ঝড়ের আঘাত সহ অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা উপকূলীয় এসব জনপদের মানুষগুলোর জীবনকে প্রচণ্ড দুর্বিষহ এক ভয়ানক সময়ের দিকে এগিয়ে নিচ্ছে। তাদের সরল স্বাভাবিক জীবনের স্বপ্নগুলো আজ শুধুই হাহাকার আর হতাশার দিগন্তের দিকে পথ চেয়ে তাকিয়ে রয়েছে। আমার বাড়িঘর ভাঙিয়া গেছে, আমরা অসহায়, আমার বিরাট সমস্যা। তারপর আমাকে 3টা সমাজ ভেঙে গেছে, আমার সেখানে মধ্যে কান্দি।
আমাকে সমাজের লোক একখান থাকে, আমাকে পয়সা নাই, ঘর কিছু নাই। আমরা মনে করেন যে আমরা ভাড়া থাকি, আমার নদী জাগলে যে আমরা নদীর আশায় থাকি, যেন আমাকে বাড়ি ঘরটা জাগলে আমরা যাইতে পারি। ঘর দুয়ার উড়াই মুড়াই লয়ে গেছে বন্যায়, রান্ধন ঘর বড় ঘর ব্যাগ সব উড়াই লয়ে গেছে গা, সরাই হাততারি নেই গা, এমন বন্যা হয়েছে। আমার অনেক কিছু ক্ষতি হয়েছে। আমরা কুমি যাইমু দৌড়াইয়া হেও যাইতে পারি নাই, এইখানে এই ঘরের ভিতরে পড়ে রয়েছি। এই যে আমরা এখন ঘর উঠাইছি, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে রেখে এখন আমরা এটা আক্রমণের ভিতরে আমরা আছি, যে কোনো মুহূর্তে আমাকে ঘর বাড়ি সরা লইয়া যাইতে হইব গা। বিশ্ব পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় উত্তর দক্ষিণ মেরুর বরফ গলনের হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ কারণে সমুদ্র ও মহাসমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির জন্য নদীর উভয় পার্শ্বের নিচু তীরভূমিগুলোতে পানির চাপ ও স্রোতের গতিশক্তি ক্রমেই বেড়ে যাচ্ছে, যা নদী ভাঙনের তীব্রতার প্রভাব বৃদ্ধির সঙ্গে সুপ্রাচীন এই জনপদের নদী অববাহিকার গতিপথে দ্রুত পরিবর্তন ঘটাচ্ছে। একই সঙ্গে নদী প্রবাহের গতিবেগ বৃদ্ধির জন্য বর্তমান সময়ের নদীগুলোর ভাঙন অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। এতে করে বাংলাদেশের নদী অঞ্চলসমূহের বাস্তুহারা মানুষগুলো আর্থিক, মানসিক, শারীরিক হতে শুরু করে সকল ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতটা আমাদের স্বাস্থ্য যে খুব বড় রকমের একটা চেঞ্জ এনেছে, এটা কিন্তু আমরা আসলে সাদা চোখে দেখতে পাই না। যেমন পানির লবণাক্ততা, এটা কিন্তু আমাদের স্কিন ডিজিজ প্লাস হচ্ছে আমাদের যে উচ্চ রক্তচাপ বা এই জাতীয় রোগের কিন্তু কারণ হয়ে দাঁড়িয়েছে। জলবায়ুর সাথে আমাদের স্বাস্থ্য খাত কীভাবে জড়িত জলবায়ু পরিবর্তনের সাথে, সেই জিনিসটাকেই আমরা ফোকাস করার চেষ্টা করেছি। সরকার বিভিন্নভাবে সরাসরি প্রকল্প গ্রহণ করছে, প্লাস জিও এনজিও কিন্তু অনেক এই যে ক্লাইমেট চেঞ্জের যে ফান্ডটা আমরা পাচ্ছি, সেটা কিন্তু জিও এনজিও জয়েন্ট কোলাবোরেশনে কিন্তু বিভিন্ন রকম প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আমরা সরকারিভাবে বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছি যেন এখানে জনগণের সচেতনতা আমরা বৃদ্ধি করতে পারি। প্রতি বছরই এখানকার এই জনপদগুলো কোনো না কোনো দুর্যোগের শিকার হচ্ছে। বাংলাদেশের জলবায়ু বিশেষজ্ঞগণ বলছেন যে ভৌগোলিক অবস্থানগত কারণে নানা সময়ে বাংলাদেশের নিম্নাঞ্চলগুলো জলবায়ুর বিপর্যয়কর পরিস্থিতির প্রভাবে বিভিন্ন রূপ প্রাকৃতিক প্রতিকূলতার মুখে পতিত হয়ে আসছে। এতে দিন দিন বড় বড় শহরগুলোতে জলবায়ুর অভিঘাতে বাস্তুচ্যুত শরণার্থীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা আসিলাম ওপার তুন ভাঙ্গে চুরিয়া এইপার আইসি, এইপার আহার পর এইপারও জ্বর তুফানে ভাঙ্গে চুরিয়া ওখানে গাঙ্গু ভাঙ্গে লয়ে যেতে আছে। আমরা পোলাফোন লয়ে থাকতারি না, অনেক কষ্টে আমরা এখানে দিন যাপন করতেছি। নদীতে যখন ভাঙ্গে তখন মনে করেন বেশি একটা সময় দেয় নাই, মানে ভাঙতেছে আমরা পিছাইতেছি। এই যে বাড়িঘর ভাঙ্গা সারতে পারতেছি না, বড় বড় দেড়তলা ঘর বিল্ডিং সব নদীতে নিয়ে যেতেছে, উড়াইতে পারতেছি না। হাজার হাজার মানুষ আইছে, ধরতেছে, ই করতেছে, সাথে সাথে ভাঙ্গে নিয়ে যেতেছে গা, মানে আমরা দূর করে সারতে পারতেছি না। আমরা তো মনে করছি যে এইভাবে ভাঙতেছে আমাদের অর্থ এলাকা সহ সব নিয়ে যাবো গা, সবাই একটা কান্দাকারির মতো পড়ে গেছে গা। আমাদের বাড়ি ছিল মাঝির চর, তো ভাঙ্গা নিয়ে গেছে। এখন আমরা কোথায় থাকি না থাকি আমাদের কোনো গ্যারান্টি নাই। তা আমাদের কিছুদিন পর পরে আমাদের বাড়ি ভাঙতে হয়। তা এখন এই মাছ ধইরা খাই, সেভাবে আমাদের চলতে খুব কষ্ট হয়ে যায়। 1970 সালের 12 নভেম্বর বাংলাদেশের ভোলা অঞ্চলে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের নির্মম আঘাতে 5 লক্ষ মানুষের মৃত্যু সংবাদ আজও বিশ্বের ইতিহাসে অভূতপূর্ব অধ্যায়ের সাক্ষী হয়ে আছে। 15 নভেম্বর 2007 সালে 260 থেকে 305 কিলোমিটার গতিবেগের ঘূর্ণিঝড় সিডরের প্রবল আঘাতে 3000-এরও বেশি মানুষের মৃত্যুসহ বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের 32টি জেলার 20 লক্ষ মানুষের দুঃখ দুর্দশার স্পষ্টতা এখনও কাটাতে পারেনি বাংলাদেশ। 1991 সনের 29 এপ্রিল স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় প্রায় 250 কিলোমিটার বেগে প্রবাহিত হয়, যা চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে অবর্ণনীয় তাণ্ডব চালায়। উপকূলীয় অঞ্চলের 20 ফুট উচ্চতায় প্লাবিত জলোচ্ছ্বাস সেদিন
20,000 মানুষের মৃত্যুর কারণসহ প্রায় 10 লক্ষ মানুষের সর্বশান্ত বাস্তুহারা করে এই ঝড়। আইলা-জিরো ঝড়টি প্রায় উপকূলীয় অঞ্চল অতিক্রম করে প্রাকৃতিক ক্ষয়ক্ষতির অভূতপূর্ব রেকর্ড গড়েছে। ওই ঝড়ে প্রায় 1 মিলিয়ন মানুষ বাস্তুহারা হয়ে পড়ে। 2024 সালের 26 মে বঙ্গোপসাগরে ক্রান্তীয় প্রবল ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলে প্রচণ্ডভাবে আঘাত হানে। এতে হতাহত কম হলেও ঝড়ের তাণ্ডবে আর্থিক ও প্রাকৃতিক পর্যাপ্ত ক্ষয়ক্ষতি সাধিত হয়। ঘূর্ণিঝড়গুলো মোকাবিলার ক্ষেত্রে প্রায় 6017 বর্গ কিলোমিটার সুন্দরবন ঘূর্ণিঝড়ের গতিকে দুর্বল করে দেয়। পরবর্তী সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে এই বন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের উচ্চতা যেমন বাড়ছে, পাশাপাশি আমাদের রিসোর্সগুলোও অনেকটাই ভালনারেবল হয়ে যাচ্ছে। সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে আমাদের ল্যান্ড যেমন চলে যাবে সমুদ্রে, তার থেকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই যে বনায়ন, এই বনায়নের ফলে আমরা সয়েল ট্র্যাপ করে উপর থেকে যে সয়েলগুলো আসছে, সেডিমেন্টগুলো আসছে, সেগুলোকে ট্র্যাপ করার মাধ্যমে এর উচ্চতা ধরে রাখতে পারি। পাশাপাশি আমাদের এই জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আমাদের এই বনায়ন যে তাদেরকে পেতে দিয়ে তারা যে প্রথম ল্যান্ডফলটা নিচ্ছে সমুদ্রের ঘূর্ণিঝড়ের যে মোকাবেলা করার জন্য তাদের নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে এবং আমাদের যে জনগণকে সহযোগিতা করছে তাদের লাইভলিহুড বা তাদেরকে সার্ভাইভালের জন্য, সেজন্য আমরা এই বনায়ন ফ্রেন্ডলি আচরণ করি, আমরা নিজেরা সচেতন হই এবং এই বনায়ন বাড়ানোর জন্য আমরা যেন একযোগে বন অধিদপ্তরের সঙ্গে কাজ করতে পারি, সেই সহযোগিতা আমরা সকলেই করব। বৈশ্বিক সমাজ ব্যবস্থা ও অর্থনীতিতে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য সম্ভাবনার গবেষণালব্ধ আশঙ্কা নিয়ে ওয়ান আর্থ সাময়িকী এক ভয়ানক ভবিষ্যৎ প্রতিবেদন চিত্র প্রকাশ করে, যেখানে জলবায়ুর বিরূপ পরিস্থিতির বর্তমান প্রেক্ষাপটকে অতীত তথ্য নির্ভর জলবায়ু ঝুঁকিকে মূল্যায়ন করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। নিচু এই বদ্বীপ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে জলবায়ুর বিপর্যয় ঝুঁকি অত্যন্ত বিপজ্জনক হারে বৃদ্ধির কথা আশঙ্কা করা হয়েছে প্রতিবেদনটিতে। সেখানে আরও বলা হয়েছে যে এদেশের উপকূলে ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাসের ঝুঁকি 10 গুণ বৃদ্ধি পেয়েছে। ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চলে জোয়ারের উচ্চতা 4.9 মিটার পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনার কথা বলা হয়েছে। এদেশের উপকূলীয় অঞ্চলের প্রকৃতি বর্তমান সময়েই যথেষ্ট বৈরী। পূর্বে যেসব ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস 100 বছরে একবার সংগঠিত হতো, তা এখন 10 বছর বা তারও কম সময়ের মধ্যে সংঘটিত হতে পারে বলে গবেষণা প্রতিবেদনটিতে উঠে আসে। বিশ্বব্যাপী আবহাওয়া ও জলবায়ুর বিপর্যয়কর পরিবর্তনের ফলে দেশের উপকূলীয় অঞ্চলের উপর যে প্রতিকূল প্রভাব সৃষ্টি হচ্ছে বা হবে, তা মোকাবিলার ক্ষেত্রে অভিযোজন পরিকল্পনায় পরিবর্তন আনতে বলছেন বিশেষজ্ঞগণ। জলবায়ু ঝুঁকি মূল্যায়ন করে দুর্যোগকে প্রতিহত করতে টেকসই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব অভিযোজন পরিকল্পনায় বন্যা ও বন্যা নিয়ন্ত্রণ, শহর ও গ্রামে পানি ব্যবস্থাপনা, নদীর ব্যবস্থাপনা, নদী ভাঙন রোধ, বর্জ্য নিষ্কাশন ও ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী কৌশলসহ বদ্বীপ পরিকল্পনাকে বাস্তবায়নে সচেষ্ট রয়েছে। আগামী পরিকল্পনার নকশা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে জলবায়ুর সকল অভিঘাতকে অভিযোজনের মধ্য দিয়েই গড়ে তুলতে হবে আগামী প্রজন্মের বাংলাদেশ।